আসসালামু আলাইকুম। রক্ত সঞ্চালন অধ্যায়ের আজকের লেকচার অনুচক্রিকা ও রক্ততঞ্চন। প্রতিটি লেকচারের মতো আজকের লেকচার আমরা খুব ডিটেইলসে এবং গোছানো ওয়েতে পড়ব, যেন আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা পড়ায় খুব সুন্দরভাবে শেষ করতে পারি। ঠিক আছে ভাই? দেখো অনুচক্রিকা, এর ভিতরে শুরুতে আসি। অনুচক্রিকা আমরা জানি সকল রক্তকণিকায় তৈরি হয় কোথা থেকে? আমাদের লাল অস্থিমজ্জা থেকে, লাল অস্থিমজ্জা থেকে বা হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে, লাল অস্থিমজ্জার হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। এই যে অনুচক্রিকা, এর মূল আদি যে রক্তকণিকাটা আছে, হ্যাঁ, সেটার নাম হলো মেগা ক্যারিওসাইট। মূলত এটাও আমাদের লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওব্লাস্ট থেকে তৈরি হয়। দেখো মেগা ক্যারিওসাইট, সাইট কথা মানে আমরা জানি কোষ, এই সাইট কথা মানে জানি কোষ, আর মেগা মানে বড়, কিন্তু এই ক্যারিও কথা মানে হয় নিউক্লিয়াস। যদি উপরে লিখি ক্যারিয়ন থেকে আসছে, যার মানে নিউক্লিয়াস। তাহলে তুমি বলো তো এই কোষের মেগা ক্যারিওসাইট, এই কোষটা বলতে আসলে কি বোঝানো হইতাছে? এমন একটা কোষ যার নিউক্লিয়াস অনেক বড়। দেখো চিত্র দেখো, তার নিউক্লিয়াসটা অনেক বড়। ওকে, তারপর আসো এই মেগা ক্যারিওসাইটটা যখন রূপান্তরিত হয়, বড় হয় আর কি, যখন সে অনুচক্রিকা তৈরি করবে তখন কি হয়? নিউক্লিয়াসটি তুলনামূলক একটু ছোট হয়, আর এই সাইটোপ্লাজম বা প্লাজমা মেমব্রেনের যে অংশটা আছে, এটা বাহিরের দিকে দেখো প্রবর্তিত হয়, অনেক ছোট ছোট প্রবর্তন বা শাখা সৃষ্টি করে, এবং এই শাখাগুলো থেকে দেখো, এই শাখাগুলো থেকে অনুচক্রিকা তৈরি হয় ছোট ছোট। এখান থেকে তো অনুচক্রিকা, এই অংশ থেকে, এই অংশ থেকে, এই অংশ থেকে অনুচক্রিকা তৈরি হয়। তাহলে এই যে অংশটা অনুচক্রিকা যেটা আসলো, এটা কি মূলত একটা কোষ, এটা পূর্ণাঙ্গ কোষ না ভাই, এটা কোষের ভাঙা অংশ বা কোষ ভগ্নাংশ। আমরা এটাকে বলতেছি অনুচক্রিকা। মূলত এটা একটা রক্তকোষ। এই রক্তকোষের কাজ কি করা হয়? এই অনুচক্রিকা, এটার কাজ মূলত কি? রক্ততঞ্চন। এর কাজ একটাই, রক্ততঞ্চন। এখন এই রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধানোর জন্য যা যা দরকার সবকিছু করবে অনুচক্রিকা। যেমন আরবিসি বা লোহিত রক্তকণিকার কাজ কি ছিল? অক্সিজেন পরিবহন করা। শ্বেত রক্তকণিকা, তার কাজ কি ছিল? আমাদের প্রতিরক্ষা দেওয়া। এক একজন এক এক ভাবে প্রতিরক্ষা দিয়ে আসছিল। তার মানে অনুচক্রিকার কাজ একটা স্পেসিফিক, সেটা হচ্ছে কি করা? রক্ততঞ্চন করা, রক্ত জমাট বাঁধানো। এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু করবে অনুচক্রিকা। এখন আসো এই অনুচক্রিকা, এর স্পেসিফিক কোনো আকৃতি নেই। অনুচক্রিকা স্পেসিফিক কোনো আকৃতি নেই। আবার দেখো, যেহেতু একটা সেল ভগ্নাংশ, এর ভিতরে কোনো কি নাই? নিউক্লিয়াসও নাই। তারপরে অনুচক্রিকার ভিতরে কি নাই? নিউক্লিয়াস নাই। আমরা পরে আসছিলাম লোহিত রক্তকণিকা, তার ভিতরে কি ছিল না? নিউক্লিয়াস ছিল না। কিন্তু একটা বেসিক পার্থক্য আছে দুইটার ভিতরে। এর ভিতরে নিউক্লিয়াস না থাকলেও মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইসব অঙ্গাণু থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেগুলো অ্যাবসেন্স ছিল কোথায়? লোহিত রক্তকণিকায়। ওইখানে শুধুমাত্র কি ছিল? হিমোগ্লোবিন। ওকে, আমরা এখানে আসি। অনুচক্রিকার কাজ হলো রক্ততঞ্চন করা, রক্ত জমাট বাঁধানো। এই যে জমাট বাঁধানো, রক্ত জমাট বাঁধানো বা জমাট বাঁধা রক্ত, একে বলা হয় থ্রম্বাস। থ্রম্বাস কথা মানে কি? জমাট বাঁধা রক্ত। আমি এখানে লিখি, থ্রম্বাস কথা মানে হলো জমাট বাঁধা রক্ত। থ্রম্বাস মানে জমাট বাঁধা রক্ত। এখন এখানে যদি আমি একটু দেখি, যে এই একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, বেঁধে এন্ডোথেলিয়ামে লেগে আছে, মুভমেন্ট করতে পারতেছে না, আমরা এটাকে বলবো থ্রম্বাস। আর যদি এমন হয় এই জমাট বাঁধা রক্তটা এখানে মুভমেন্ট, রক্তে ভাসমান অবস্থায় আছে, রক্তের সাথে মুভ করতেছে, রক্ত যেদিকে যাচ্ছে মুভ করতেছে, তখন এটাকে বলবো অ্যাম্বুলাস। অ্যাম্বুলাস, অ্যাম্বুলাস মানে অ্যাম্বুলেন্স দেখি না, একটা গাড়ি রোগী বহন করে। অ্যাম্বুলাস হলো কি? জমাট বাঁধা রক্তটা যখন রক্তনালীর ভিতর দিয়ে কি করতে পারে? মুভ করতে পারে, ভাসমান অবস্থায় থাকে। যাই হোক, এই থ্রম্বাস কথার মানে জমাট বাঁধা রক্ত। তাহলে যেহেতু অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়, এইজন্য এর আরেকটা নাম হয়ে গেছে থ্রম্বোসাইট। এর গ্রিক নাম কি? থ্রম্বোসাইট। যেমন লোহিত রক্তকণিকা, তার গ্রিক নাম ছিল ইরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা লিউকোসাইট। অনুচক্রিকা বা প্লাটেলেট মানে সেল ভগ্নাংশ যেটা, এর আরেক নাম হচ্ছে কি? থ্রম্বোসাইট। ওকে, আমরা গ্রিক নামের সাথে পয়েসিস যোগ করলে কি পাই? তৈরির প্রক্রিয়া, যেমন ইরিথ্রোসাইট, ইরিথ্রোপয়েসিস, লিউকোসাইট, লিউকোপয়েসিস। তাহলে থ্রম্বোসাইট তৈরি হয় যে প্রক্রিয়ায়, তার নাম কি হবে বলো? তার নাম হবে থ্রম্বোপয়েসিস। কত সুন্দর না? থ্রম্বোপয়েসিস। ওকে, তাহলে থ্রম্বোপয়েসিস প্রক্রিয়ায় কে তৈরি হইতেছে? অনুচক্রিকা। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, আমরা পড়ে আসলাম লোহিত রক্তকণিকা ইলেকট্রো তৈরি প্রক্রিয়া ইলেকট্রোপয়েসিস,
এক্ষেত্রে একটা হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার নাম কি ছিল? ইরিথ্রোপয়েটিন। তাহলে দেখো তো থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়াতে কোনো একটা হরমোনের বুদ্ধিবলের প্রয়োজন আছে, তাই না? তাহলে থ্রম্বোসাইট তৈরিতে যে হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কি হবে? সহজতা থ্রম্বোপয়েটিন। হরমোনের নাম কি? থ্রম্বোপয়েটিন। ওকে, ইরিথ্রোসাইট তৈরিতে ইরিথ্রোপয়েটিন, থ্রম্বোসাইট তৈরিতে থ্রম্বোপয়েটিন, প্রক্রিয়া তো পয়েসিসে। এখন এই থ্রম্বোপয়েটিন এই হরমোনটা কে তৈরি করে? এটার আনসার হচ্ছে কিডনি আর লিভার। ওকে, তার মানে দেখো আমরা এই প্রক্রিয়া পেয়ে গেলাম। এখন আমার জানা লাগবে কি পরিমাণ। আচ্ছা, আমি তো এখানে কি লিখছি তোমাকে এটা বলে নিই, তাই না? অনুচক্রিকা দেখো, নরমাল অবস্থায় অনুচক্রিকা যখন তোমার রক্ত জমাট বাঁধার প্রয়োজন নাই, রক্তে এমনি বাহির হচ্ছে, অনুচক্রিকা তোমার স্পেসিফিক একটা সুন্দর শেপে থাকে। যদি ইরেগুলার, দেখো মসৃণ, তোমার আউটার সারফেসটা মসৃণ থাকে, কিন্তু যখন সে অ্যাক্টিভেট হয়ে যায়, যখন কোনো রক্ত জমাট বাঁধার প্রয়োজন পড়বে, তখন সে ইরেগুলার হয়ে যায়, দেখো এলোমেলো র্যান্ডম শেপ হয়ে যায়। এতে সুবিধা হয় কি, একটার সাথে আরেকটা লেগে থাকতে সুবিধা হয়। বুঝছো, আমরা যে ছোটবেলায় জোর জাতীয় কিছু গাছ ছিল, ওই গাছের ছোট ছোট কি হয়তো গুটি গুটি কিছু কি হতো, সেটা কিছু গুটি হইতো না, যেগুলো আমাদের চুলে লেগে যাইতো, জামাতে লেগে যাইতো, তাই না? দেখবো তার চারপাশে ছোট ছোট কাটা কাটা আছে না গুটিগুলোর। এতে সুবিধা কি হয়েছে, যদি মসৃণ থাকতো তাহলে কোথাও কি লাগতে পারতো না। দেখো ওই দুইটা গুটি একত্র করলে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। সেম অবস্থা এখানে, অনুচক্রিয়াগুলো যে ইরেগুলার শেপ হওয়ার কারণে দেখো একেবারে এটা মূলত হয়তো 5 মিনিটের কারণে, আর এই শেপটার কারণে অনুচক্রিয়া একটার সাথে আরেকটা লেগে তোমার অস্থায়ী প্লেটলেট প্লাগ তৈরি করতে পারে। এটা অ্যাক্টিভ অবস্থায়, এটা নরমাল অবস্থায় অনুচক্রিয়া, অ্যাক্টিভ অবস্থা অনুচক্রিয়া। ওকে, আমরা এখানে আসি। এই থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়া থ্রম্বোপয়েসিস। হরমোনের নাম থ্রম্বোপয়েটিন, তৈরি করে কি কিডনি আর লিভার। এখন এই থ্রম্বোসাইট নরমালি আমাদের শরীরে কি পরিমাণ থাকে? প্রতি মাইক্রোলিটারে বা প্রতি ঘন মিলিমিটারে কতটুকু থাকবে? আজমল স্যারের বই বলা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। 1.5 লাখ থেকে 4 লাখ এর নরমাল পরিমাণ। অনুচক্রিয়ার পরিমাণ কিন্তু মেগাকেরোসাইট না। আচ্ছা, একটা মেগাকেরোসাইট থেকে 1000 থেকে 3000 অনুচক্রিকা তৈরি হয়। অনুচক্রিকা আজ মাঝদামের বই দেওয়া আছে 1000 অনুচক্রিকা, মূলত 1000 থেকে 3000 অনুচক্রিকা তৈরি হতে পারে। এটা কিন্তু ভাই একসাথে ভেঙে একসাথে তৈরি হয় না, আস্তে আস্তে তৈরি হয়। মানে মেগাকেরোসাইটের তোমার জীবন চক্রে যতদিন বাঁচে ততদিন মিলে আর কি 1000 থেকে 3000 অনুচক্রিয়া তৈরি করতে পারে। ওকে, তার মানে আমাদের প্রতি মাইক্রোলিটার রক্তে বা ঘন মিলিমিটার রক্তে কতটুকু? 1.5 লাখ থেকে 4 লাখ অনুচক্রিয়া থাকে। কোনো কারণে যদি অনুচক্রিয়া কমে যায়, অনুচক্রিকা কোনো ডিজিজের কারণে কমতে পারে, তাই না? অনুচক্রিকা কমে গেছে, এই অবস্থাকে আমরা কি বলবো বলো তো? অনুচক্রিকা আরেকটা কি? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কমে গেছে, কমে গেলে কিওয়ার্ডটা ইউজ করি পেনিয়া। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া কি আসবে এটা ভাইয়া? থ্রম্বোসাইটোপেনিয়া। আর অনুচক্রিয়া বেড়ে গেছে, থ্রম্বোসাইটোসিস। যদি এমন হয় যে অনুচক্রিয়া নরমাল যদি বেড়ে গেছে, তখন থ্রম্বোসাইটোসিস। তোমাদের মনে আছে কি এটা ভাইয়া? সাইটোসিস, থ্রম্বোসাইটোসিস। আমরা ওই যে ক্ষেত্রে পড়ে আসছিলাম, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ইরিথ্রোসাইটোসিস, কি বলা হয়, ইরিথ্রোসাইটোপেনিয়া, ইরিথ্রোসাইটোসিস। ওকে, পড়ে আসছিলাম লিউকোসাইটোসিস। দেখো থ্রম্বোসাইটোসিস মানে অনুচক্রিকা নরমাল চেয়ে কমে গেছে, থ্রম্বোসাইটোপেনিয়া মানে অনুচক্রিকা নরমাল চেয়ে কমে গেছে, থ্রম্বোসাইটোসিস মানে কি? অনুচক্রিকা নরমাল চেয়ে বেড়ে গেছে। তুমি কি বলতে পারবা যে কোন রোগে অনুচক্রিয়া কমে যায়? অনুচক্রিয়া কমে যায় কোন রোগে? যেমন এটা হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয় কোন রোগে? ডেঙ্গুতে হয় অনুচক্রিকা কমে যায়। আর লোহিত রক্তকণিকা কমে যায় কোথায়? আমি এটা এখানে লিখে দেই। আরবিসি ল হয়ে যায় কোথায়? ম্যালেরিয়াতে। চতুর্থ অধ্যায় পড়বা। আর অনুচক্রিয়া কমে যাবে কোথায়? ডেঙ্গুতে। প্লাটলেট কমে যায় ডেঙ্গুতে।
ওকে, আমার এখানে যতটুকু পড়া দরকার ছিল আমরা ততটুকু সব পড়ে ফেলছি। ঠিক আছে ভাইয়া, আমরা এখন কাজ হচ্ছে রক্ততঞ্চন, অনুচক্রিয়ার কাজ। মূলত অনুচক্রিয়ার কাজটা কি? রক্ততঞ্চন করা। তাহলে আমরা এখন রক্ততঞ্চনের প্রসেসটা করব, এটা খুব ভালোভাবে পড়া লাগবে, বুঝছো? রক্ততঞ্চনের জন্য আমাদের শরীরের যে সাবস্টেন্স গুলো থাকে যারা রক্ততঞ্চনের উদ্দীপনা দেয় তাদেরকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। ক্লট মানে জমাট বাঁধানো, ক্লটিং ফ্যাক্টর। কিছু যারা তোমার রক্ত জমাট বাঁধানোর জন্য কাজ করে মূলত তাদের আমরা বলবো প্রোকোয়াগুলেন্ট। যারা রক্ত জমাট বাঁধতে দেয় না তার হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা পরে আসছিলাম হ্যাপারিন, তাই না? বেজোফিল নিশ্চিত হ্যাপারিন ক্লাসে। তাহলে আমরা দেখি রক্তনালীর ভিতর রক্ত জমাট বাঁধতে দেয় না, তার নাম কি? হ্যাপারিন। ওইটার নাম আমরা লিকুইড করে, তার নাম হচ্ছে হ্যাপারিন, এটা আমরা সবাই জানি। আমি এটা মুছে দিলাম একটু। সাপোজ আমাদের এইখানে কেটে গেছে, ওকে, এখানে কেটে গেছে, কেটে গেলে কি হবে? ফোটা ফোটা রক্ত বের হয়ে আসবে না? রক্ত বের হয়ে আসছে, রক্ত কণিকা ধরে নিলাম এগুলো বের হয়ে আসছে, বাইরে চলে যাচ্ছে। ওকে, রক্ত বের হয়ে আসছে। এখন আমরা দেখি আমাদের শরীরে রক্ত জমাট বাঁধানোর জন্য প্রায় 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টর আছে। তোমার 4টা ক্লোটিং ফ্যাক্টরের নাম মানে মনে রাখা লাগবে। 4টা ক্লোটিং ফ্যাক্টর, 4টা। ঠিক আছে ভাইয়া? ফাইব্রিনোজেন, একটা হলো ফাইব্রিনোজেন, প্রথম্বিন, সোমোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। দেখো তুমি প্রথম দুইটা তুমি কোথায় পড়ে আসছিলা? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম্বিন, ফাইব্রিনোজেন। এই প্রথম দুইটা আমরা প্লাজমা প্রোটিন হিসেবে পড়ে আসছিলাম, তাই না? প্লাজমা প্রোটিন। দেখো এটা প্লাজমা প্রোটিন, আবার এটা কি? ক্লোটিং ফ্যাক্টর। প্লাজমায় থাকে কিন্তু কাজ কি করে? রক্ত জমাট বাঁধানো, এজন্য বলতেছি ক্লোটিং ফ্যাক্টর। তাহলে এই 4টার নাম মনে রাখা লাগবেই। তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো, ফুল পড়ে টুপ করে। ফুল আসলে টুপ করে পড়ে কিনা জানি না, বাট ছন্দ এটা, ফুল পড়ে টুপ করে। ফাইব্রিনোজেন, প্রথম্বিন, হোমোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। আমরা এখানে আরেকটা ওয়ার্ড মনে রাখবো, বায়োলজিক্যাল যে কোনো ওয়ার্ডের শেষে যদি জেন থাকে, শেষে জেন অথবা শুরুতে প্রো, যেমন প্রোরেনিন, এই জুলজি তৃতীয় অধ্যায়ে পড়বা, প্রোরেনিন একটা এনজাইম, তাই না? প্রো মানে শুরুতে প্রো থাকা মানে নিষ্ক্রিয়, শেষে জেন থাকা, যেমন ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, পেপসিনোজেন, এরা সবই কি? নিষ্ক্রিয়। শেষে জেন আছে তার মানে নিষ্ক্রিয়, শুরুতে প্রো আছে এটার মানে কি? নিষ্ক্রিয়। ওকে, আর 4টা নাম তোমরা মনে রাখবোই, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, হোমোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। এই 4টা ক্লোটিং ফ্যাক্টর মনে রাখা লাগবে। এখন দেখো, হঠাৎ করে তুমি কোথাও আঘাত পাইছো, রক্তনালী ছিঁড়ে গেছে, কেটে গেছে, তাই না? এক্ষেত্রে রক্ত জমাট বাঁধবে কিভাবে? তুমি তো জোর করে রক্ত জমাট বাঁধাও না, রক্ত কিছুক্ষণ পড়ার পর আপনা আপনি কি হয়ে যায়? জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এখন এটা কিভাবে সম্ভব? মানে কি কি প্রসেসে হয় দেখো। সর্বপ্রথম একটা কাজ দেখো তো, মনে করো রক্তনালীটা ছিঁড়ে গেছে, রক্ত বের হচ্ছে। তাহলে এই রক্তনালীর যতটুকু ব্যাস আছে, যতটুকু মোটা আছে, তাই না, এটা যদি একটু সংকুচিত হয়ে যায়, নিজে নিজে যদি কি হয়, একটু সংকোচন করা সম্ভব যদি হয়, মনে করি এদিকে ব্লাড যাচ্ছে, এটা সংকুচিত হয়ে গেছে, তাহলে কি ব্লাড কম আসবে, ফলে রক্ত কি কম পড়বে। প্রথম কাজ এটাই। কি হিসাবে তোমার ভাস্কুলার স্পাজম বলা হয়, যেটা স্পাজম বা সংকুচিত হয়ে যাও, ভ্যাসো কনস্ট্রিকশন বলা হয়, দেখো, বা ভাস্কুলার স্পাজম, যাই হোক, রক্তনালীর সংকোচন, এটা যদি প্রথম হয়। এখন এইটা কে করবে? কোন হরমোন, কোন এনজাইম ইউজ করা লাগবে কি? না, এটা আপনা আপনিই ঘটে। আমরা জানি যে রক্তনালীর ভিতরে যে মাসেল থাকে, স্মুথ মাসেল, তাই না? স্মুথ মাসেল, স্মুথ মানে মসৃণ পেশিটা আসলে মূলত কি ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। দেখো তো, তোমরা এমন অভিজ্ঞতার শিকার হয়েছে কিনা আমি জানি না, যখন কোথাও কাউকে ব্লাড দিতে গেছো বা কোনো টেস্টের জন্য ব্লাড দিছো, প্রথমবার যখন ব্লাড নেওয়ার সময় প্রপারলি নিতে পারে না, তাই না, তখন কি হয় বলেন? তখন কি তোমাকে বলা হয় যে আরে এই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভেইন সংকুচিত হয়ে গেছে, ভেইনটা হারিয়ে গেছে। কেন বলা হয়? নিজে নিজে কি একটু আঘাতপ্রাপ্ত হলেই ভেইন নিজে নিজে কি হয়ে যায় জানো? সংকুচিত হয়ে যায়। ভেইন স্মুথ, ভেইনের যে স্মুথ মাসেলটা আছে, স্মুথ মাসেল নিজে নিজে কি করতে পারে? সে সংকুচিত করে ফেলতে পারে। অনৈচ্ছিক পেশি যেহেতু, তার মানে রক্তনালী কেটে গেলেও এই অনৈচ্ছিক পেশি কি হয়ে যাবে? কিছুটা সংকুচিত হয়ে যাবে, ফলে ব্লাড কম ফ্লো হবে। প্রথম কাজ কি করা? এই রক্তনালীর সংকোচন করা। এখন আমরা পরে আসি, এটাকে কে করতেছে? এই রক্তনালীর যে মাসেলটা আছে, স্মুথ মাসেল, সেটা। তারপরে আসি এখন এরপরে, এখন যা পড়াবো সেগুলো মনে রাখবা। এখন তুমি আসো, যখন অনুচক্রিকা আঘাতপ্রাপ্ত হয় বা বাতাসের সংস্পর্শে আসে, অনুচক্রিকা একটা এনজাইম ক্ষরণ করে
আমরা যার নাম বলবো থ্রম্বোপ্লাস্টিন, রক্ত বাতাসের সংস্পর্শে বা আঘাতপ্রাপ্ত হলে, অনুচক্রিকা কি তৈরি করে জানো, কি তৈরি করে বা ক্ষরণ করে, সেটা হলো থ্রম্বোপ্লাস্টিন। অনুচক্রিকা নিঃসরণ করে, আচ্ছা অনুচক্রিকা খরিত হয়, খরিত হয় থ্রম্বোপ্লাস্টিন, এখান থেকে শুরু হবে থ্রম্বোপ্লাস্টিন। এখন দেখো যখন এই থ্রম্বোপ্লাস্টিন খরিত হয়, থ্রম্বোপ্লাস্টিনের প্রথম কাজটা কি? থ্রম্বোপ্লাস্টিনের প্রথম কাজ হ্যাপারিন আছে না ভাই, হ্যাপারিন। এই হ্যাপারিন বলতে কি বলতো? হ্যাপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে রক্ত জমাট বাঁধতে দিবে না এর কাজ। এই থ্রম্বোপ্লাস্টিন প্রথমে কি করে দেয়? এই হ্যাপারিনকে অকেজ করে দেয়, মানে হ্যাপারিনের কাজ করতে পারবে না। তারপরে এই থ্রম্বোপ্লাস্টিন মূলত একটা ঘটনা ঘটায়, এটা কনভার্সন তৈরি করে। সেটা কিসের কনভার্সন হয়? দেখো তো এখানে নিষ্ক্রিয় কে ছিল? প্রোথ্রম্বিন। তাহলে এই প্রোথ্রম্বিন হলো নিষ্ক্রিয়, এই প্রোথ্রম্বিন থেকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিন তৈরি করে। দেখো তো এইটা ছিল তোমার একটা নিষ্ক্রিয় প্রোটিন প্রোথ্রম্বিন। এই নিষ্ক্রিয় প্রোটিন কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল কার উপস্থিতিতে? থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে। কি হয়ে গেছে ভাইয়া? থ্রম্বিন। আর এর নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ বলা হয়, তাই না? একটা এনজাইম টাইপের আর কি। এখন এই থ্রম্বিন কি করবে জানো? এই থ্রম্বিনের উপস্থিতিতে এখানে আরেকটা নিষ্ক্রিয় কি আছে বলো তো? ফাইব্রিনোজেন। এখানে লিখি ফাইব্রিনোজেন থেকে, তাহলে কি হবে? ফাইব্রিনোজেন সক্রিয় হয়ে কি হবে বলো? ফাইব্রিন তৈরি করবে। ফাইব্রিন, এরকম অনেকগুলো ফাইব্রিন মিলে কি তৈরি করবে জানো? আচ্ছা ফাইব্রিন এটা মনোমার, এখানে লিখি ফাইব্রিন মনোমার অনেকগুলো মিলে তৈরি করবে ফাইব্রিন পলিমার বা জালক। পলিমার ব্র্যাকেট লিখলাম না, জালক। ওকে দেখো তো তাহলে কি কাজ করতেছে? ফাইব্রিন মনোমার। এই যে ফাইব্রিনোজেন আর ফাইব্রিন এই দুইটার ভিতরে ডিফারেন্স আছে। এটা হলো প্লাজমায় দ্রবণীয়, এটা কি? প্লাজমায় দ্রবণীয়। তাহলে দ্রবণীয় কোনো কিছু তো পানি, যে পানিতে গলে যায় সে কি পানি আটকাতে পারবে না? তার মানে এই দ্রবণীয় সাবস্টেন্স থেকে অদ্রবণীয় একটা সুতা তৈরি করছে। ফাইব্রিন একটা সুতা, অদ্রবণীয় সুতা, যে প্লাজমা বা রক্তে গলে না। ওকে, এরকম অনেকগুলো সুতা, বুঝছো? এখানে বিভিন্ন ভাবে র্যান্ডমলি যুক্ত হবে। তারপর এই সুতাগুলোর কি বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো এখানে জমাট বাঁধবে। ফলে এর ভিতর দিয়ে আর রক্তকণিকাগুলো পাস করতে পারবে না, কিন্তু প্লাজমা পাস করে যাবে। আমার এটাই হচ্ছে প্লাটলেট প্লাগ বা রক্ততঞ্চল। এখন দেখো তো এই জালকের ভিতর দিয়ে যে জালক তৈরি করছে কি? ফাইব্রিন। এই জালকটা, এই ফাইব্রিন জালকের ভিতর দিয়ে কোনো রক্তকণিকা আর কি পাস হতে পারবে? এখন আর কোনো রক্তকণিকা পাস হতে পারবে না, কিন্তু হালকা হলুদ বর্ণের একটা সাবস্টেন্স বা প্লাজমা পাস হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখি না, এই যে কোনো স্থান কেটে গেলে ওই কাটা অংশে কিছুক্ষণ রক্ত পড়ার পরে হালকা হলুদ বর্ণের একটা অংশ শক্ত হয়ে থাকে, জল বেঁধে যায়, ওইটাই হলো কি? প্লাজমা। কিন্তু এই প্লাজমার আমরা ভিন্ন নাম দিব, তার নাম হবে সিরাম। এর নাম হচ্ছে সিরাম, যেটা বের হয়ে আসছে রক্ত জমাট বাঁধার পরে। আমরা এটাকে প্লাজমা কেন বলতেছি না? দেখো তো প্লাজমায় এই সবগুলো থাকবেই তো। প্লাজমার ভিতরে রক্তের যাবতীয় যে উপাদানগুলো সবই থাকবে। তার মানে সিরামে কিছু অ্যাবসেন্ট থাকবে। কি অ্যাবসেন্ট দেখো তো? এই ক্ষেত্রে কি ইউজ হয়ে গেছে, যেটা এটা আসতে পারে না, এখানে ইউজ হয়েছে এমন কি আছে প্লাজমার? দেখো তুমি ক্লটিং ফ্যাক্টর গুলো, এই যে ফাইব্রিনোজেন এটা এখানে ইউজ হয়েছে। তারপর তুমি দেখো প্রোথ্রম্বিন এখানে ইউজ হয়ে গেছে। মানে এই ক্লটিং ফ্যাক্টর যেগুলো ছিল
তারা তো এই ক্লট তৈরিতে ব্যবহৃত হয়ে গেছে। তার মানে এই পাশে কি আর কোনো ক্লটিং ফ্যাক্টর আছে? নাই। তার মানে সিরাম হচ্ছে কি, সিরাম হচ্ছে প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। এই ক্ষেত্রে ক্যালসিয়ামও কমে যাবে, কারণ ক্যালসিয়াম এখানে ইউজ হয়েছে। ওকে, আমরা এখানে আরেকটা বিষয় আসি। দেখো এই অবস্থায় আমরা জানি অনুচক্রিকা অল্প আঘাতেই ভেঙে যায়। এইভাবে যদি রক্তটা জমাট বাঁধা থাকে, এই অবস্থায় যদি রক্তটা জমাট বাঁধা থাকে, তাহলে কি কিছুক্ষণ পরে এখানে আরো অনুচক্রিকা আসবে, ধাক্কা খাবে, অনুচক্রিকা ভেঙে যাবে। ভেঙে গেলে আবার কি বের হয়ে আসবে? এই থ্রোম্বোপ্লাস্টিন। এই প্রসেসটা আবার চলতে থাকবে। তার মানে কি আবার রক্ত জমাট বাঁধবে। তার মানে এখানে রক্ত যখন বাঁধতে বাঁধতে একটা সময় রক্তনালী ব্লক হয়ে যাবে, তাই না? তার মানে এখন এটা কি করা উচিত? এটাকে তুমি সরাই দেওয়া উচিত। যখন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, তোমার এখন উচিত এটা কি করে দেবে? তুমি সরাই দেওয়া, ভেঙে দিবা। না হলে কি সমস্যা? প্রথম সমস্যা রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা, এখানে কোন অংশটা ভেঙে গিয়ে, মনে করো এইটুকু অংশ ভেঙে গিয়ে এটা আবার রক্তের ভিতরে চলাচল শুরু হয়ে গেছে, তাহলে এই যে ভাঙা অংশটা, যেটাকে আমরা অ্যাম্বুলাস বলে আসছি, এই জমাট বাঁধা যে রক্তটা আছে, এইটা যখন মুভমেন্ট করবে, যখন একেবারে সরু সরু নালী আসবে, রক্তনালী, যেমন আমাদের ব্রেনে আছে, আমাদের হার্টে আছে, আমাদের কোথায় লাংস ফুসফুসে আছে, এই ছোট ছোট যখন রক্তনালীগুলোতে এটা প্রবেশ করবে, দেখো যে রক্তনালী বেশি এরকম, তখন এটা প্রবেশ করে কি ব্লক করে দিবে না? ব্রেনে প্রবেশ করলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, তোমার ফুসফুসে কি হয়, পালমোনারি এম্বোলিজম তৈরি করে দিবে। এই জন্য তোমার এইটা এখানে বেশিক্ষণ থাকাটা উচিত না, এটাকে ভেঙে ফেলা লাগবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, তুমি যদি এখনই এটাকে ভেঙে ফেলো, তুমি যদি এখন এটা কোনোভাবে সরাই দাও এই ক্লটটাকে, তাহলে এই যে তোমার এন্ডোথেলিয়াম যে লেয়ারটা ছিল এখান থেকে এই পর্যন্ত, এটা কি পুনর্গঠন হয়েছে? না, পুনর্গঠন হয় নাই। তার মানে এখানে আবার রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। তার মানে এখন তোমার এটাকে ভেঙে দেওয়ার আগে আরেকটা কাজ করা লাগবে, সেটা কি? এই এন্ডোথেলিয়ামটা রিপেয়ার করা লাগবে। এখান থেকে এখানে জোড়া দেওয়া লাগবে। কিভাবে জোড়া দেবো ভাইয়া? গ্রোথ ফ্যাক্টর ফর্ম করব। গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকার নিচে কি করে? গ্রোথ ফ্যাক্টর ফর্ম করে, ফলে এন্ডোথেলিয়াম এই পাশ থেকে এই পাশে বৃদ্ধিগত হয়, এন্ডোথেলিয়াম গুলো বাড়তে থাকে, বুঝছো? পরে একসময় জোড়া লেগে যায়। আর আগে যে বলে আসছিলাম অনুচক্রিকাকে, এই অনুচক্রিয়া বলে এই রক্তনালীর যে সংকোচন হয় মূলত দুই তিনটা কারণে। একটা কারণ হচ্ছে তোমার স্মুথ মাসেলের কারণে নিজে নিজে সংকোচন করে, আর অনুচক্রিকা তোমার সেরোটোনিন নামক সাবস্টেন্স ক্ষরণ করে, সেরোটোনিন ক্ষরণ করে, এটার কারণে সংকুচিত হয়। তোমার এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট ক্ষরণ করে, যার কারণে অনুচক্রিকাগুলো একত্র হতে পারে আর কি, এক্ষেত্রে যেমন অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, তাহলে আমরা ওভারঅল কি করলাম, এই প্রসেসটা মনে রাখা লাগে। প্রসেসটা কি? থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে কি করবে? প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করবে, থ্রম্বিন কি করবে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিন করবে। এই ফাইব্রিন কি অনেকগুলো ফাইব্রিন যুক্ত হয়ে ফাইব্রিন জালক তৈরি করবে। সেই জালকে আটকাবে কে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, মানে বড় বড় যে রক্তকণিকা আছে সবাই আটকাবে। ফলে যে অংশটা তৈরি করে তার নাম কি? অস্থায়ী প্লেটলেট প্লাগ। ওকে, যার পাস করতে পারে না কি? রক্ত। এখন রক্ত পাস না করতে পারলে সিরাম পাস করে যায়, তাই না? দেখো এন্ডোথেলিয়াম এখন গঠন হয়ে গেছে, এখন তোমার এটা কি করা দরকার? ধ্বংস করে দেওয়া দরকার। এই জন্য আরেকটা এনজাইম অনুচক্রিকায় ক্ষরণ করে, তার নাম কি? প্লাজমিন এনজাইম। প্লাজমিন এনজাইম আমরা এটা কোথায় লিখবো বলতো? এখানে লিখি প্লাজমিন এনজাইম রক্ত জমাট জমাট বাঁধা রক্তকে বিগলন করে, জমাট বাঁধা রক্তের বিগলন ঘটায়। এখন তুমি বই দেখো, আমি দুই তিনটা কথা বলি কি কাজ করছে সিরিয়ালে। যদি বলি, বইয়ের শুরুতে কথা বলা হয়েছে অস্থায়ী প্লেটলেট প্লাগ তৈরি করা, প্রথম কাজ। দুই নম্বর কাজটা কি করবে সে? তোমার এই প্লাজমিন এনজাইমের মাধ্যমে, এটা সবার শেষে পড়ে কিন্তু বই 2 নম্বরে দেওয়া আছে, প্লাজমিন এনজাইম ক্ষরণ করে, যার কারণে কি হয়? জমাট বাঁধা রক্তটা বিগলন ঘটে। তোমার অনুচক্রিকা ফ্যাগোসাইটোসিস করতে পারে, ভাইরাস আর ফাঙ্গাসের। তারপরে আমরা দেখব অনুচক্রিকা সেরোটোনিন ক্ষরণ করছে, রক্ত জমাট সংযোজন করে। অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করছে, যা এন্ডোথেলিয়াম বৃদ্ধি করছে। তারপরে আর কি করছে? অনুচক্রিকা প্লাজমিন ক্ষরণ করছে, রক্তবাহিকার জমাট বাঁধা রক্তের বিগলন ঘটেছে। ওকে,
আর সিরামে কি থাকবে না, ক্লটিং ফ্যাক্টর থাকবে না, সিরামে থাকবে না ক্লটিং ফ্যাক্টর। 50 জানবো ক্লটিং ফ্যাক্টর। ওকে, আর চারটা ক্লটিং ফ্যাক্টর নাম মনে রাখবো, ফাইব্রোজেন সুমিথ্রাম প্লাস ক্যালসিয়াম, আর এখানে যা পড়ছি এই কয়েকটাই কথাই। ঠিক আছে, আমরা আরেকটা ফসফোলিপিডের কথা বলতে পারি যেটা অনুচক্রিয়া বেশি থাকে, তার নাম হলো স্যাফালিন। এমসিকিউ আসতে পারে এটা, স্যাফালিন ফসফোলিপিড। ওকে, ঠিক আছে ভাই, আমরা নেক্সট পড়বো লসিকা। আসসালামু আলাইকুম।